ভাইফোঁটা। জামা প্যান্টটা ঝোপের মধ্যে থেকে বার করে এনে বুধো পরে নেয়। লোকটা এগিয়ে এসে 100 টাকা হাতে দেয়। আনন্দে তিরিং করে লাফিয়ে ওঠে বুধো। ইস কি মজা! এই 100 আর জমানো 150, মোট 250 টাকা। টাকাগুলো আরেকবার গুনে নিয়ে বাজারের দিকে ছুট লাগায় বুধো। সন্ধ্যা প্রায় হব হব করছে, তাড়াতাড়ি বাড়ি ঢুকতে হবে। এতবেলা পর্যন্ত বাইরে থাকা দিদি একদম পছন্দ করে না। বাজারে লালটু কাকুর দোকানে গিয়ে জিনিসটা কেনে বুধো। আগে থেকেই পছন্দ করাই ছিল। এবার এক ছুট্টে বাড়ি। না, দিদি এখনো আসেনি। নিশ্চিন্ত তার হাঁপ ছাড়ে বুধো। ঘরে ঢুকেই জিনিসটা তাড়াতাড়ি লুকিয়ে ফেলে। দিদিকে দেখালে হবে না। কিছুক্ষণের মধ্যে বুধোর দিদি এসে যায়। বুধো ততক্ষণে হাত মুখ ধুয়ে বই নিয়ে বসে গেছে। বুধো আর লক্ষ্মী 2 ভাই বোনের একটা ছোট্ট সংসার। তবে বুধো আর লক্ষ্মী দুজনে কেউ আপন ভাই বোন নয়। বুধোর বাবা ছিল মিস্ত্রির জোগাড়ে। প্রতিদিন উনি সকাল সকাল কাজে বেরোতেন। সেদিনও বেরিয়েছিলেন, কিন্তু কিছুক্ষণ বাদেই একটা সদ্যজাত বাচ্চাকে কোলে নিয়ে ফিরতে দেখে অবাক বুধোর মা। বিস্মিতভাবে জিজ্ঞেস করেন, এ আবার কে? কোথায় পেলে? প্রশ্নের উত্তরে বুধোর বাবা যা জানালেন তা সর্বদা হলো, উনি ট্রেন ধরবার জন্য যে শর্টকাট রাস্তাটা দিয়ে যান, আজও ওই পথেই যাচ্ছিলেন। হঠাৎই পাশের ঝোপ থেকে একটা ছোট্ট বাচ্চার কান্না কানে আসে। ছুটে যান ওইদিকে। গিয়ে দেখেন একটি সদ্যজাত ছোট্ট বাচ্চা পড়ে। কাছে গিয়ে বুঝতে পারেন বাচ্চাটা একটি মেয়ে। কী করবেন কিছুই বুঝতে পারেন না। তারপর ভেবেচিন্তে বাড়িতেই নিয়ে আসে। মেয়েটির গায়ে একটি দামি টাওয়েল জড়ানো ছিল, যা দেখে দুজনে সহজেই অনুমান করেন ধনী পরিবারেরই মেয়ে। হয়তো মেয়ে বা অবৈধ সন্তান, যে কোনো একটি কারণে তার স্থান হয়েছে রাস্তার ধারে ঝোপে। এরপর থেকে মেয়েটিকে বুধোর মা আর বাবা সন্তান স্নেহে প্রতিপালিত করতে থাকেন। মেয়েটির তারা নাম দেয় লক্ষ্মী। লক্ষ্মীর বয়স যখন 9 বছর, তখন বুধোর জন্ম হয়। এর আগে 3টি সন্তান বুধোর মায়ের গর্ভাবস্থায় নষ্ট হয়ে যায়। ডাক্তার তাই বলেছিলেন এটা খুব রিস্কের হবে। সেটাই হলো, বুধোর জন্মের সময় বুধোর মা মারা যায়। মাতৃহারা বুধোকে মায়ের স্নেহে মানুষ করতে থাকে ওই 9 বছরের ছোট্ট লক্ষ্মী। বুধোর দিদি সবই ঠিকঠাক চলতে থাকে, কিন্তু বিনা মেঘে আবার বজ্রপাত। একদিন 10 তলার একটি বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের সময় জোগাড় দিতে গিয়ে পা পিছলে বাঁধা ভাড়া থেকে পড়ে যায় বুধোর বাবা। 3 দিন হসপিটালে থাকার পর উনি মারা যান। লক্ষ্মীর বয়স তখন 18 আর বুধোর 9। লক্ষ্মী তখন শক্ত হাতে সংসারে হাল ধরে। একটা ছোট্ট বাচ্চাদের স্কুলে বাচ্চা দেখাশোনার কাজ জুটিয়ে নেয়। আবার ওখান থেকে লক্ষ্মীর ব্যবহারে মুগ্ধ হয়ে বাচ্চাদের অভিভাবকরা স্কুলের ছুটির পরও তাকে গভর্নেন্স হিসাবে নিযুক্ত করে। লক্ষ্মী শুধু নামেই লক্ষ্মী না, দেখতেও অপূর্ব সুন্দরী। এক মাথা লম্বা চুল, গৌরবর্ণ, টানা টানা চোখ। কেউ এক ঝলকে দেখলে বা কথা বললে ধারণাই করতে পারবে না ও নিম্ন মধ্যবিত্ত ঘরে লালিত। অনেকেই তাকে অভিজাত বংশের বলে ভুল করে। লক্ষ্মীর রূপে মুগ্ধ অনুরাগীর সংখ্যাও কম নয়, কিন্তু লক্ষ্মী কখনোই ওর আশেপাশে ঘোড়া স্তাবকদের কাছে আসার সুযোগ দেয়নি। অনেকেই শালীনতার সীমা লঙ্ঘন করে তার চণ্ডীরূপ প্রত্যক্ষ করেছে। লক্ষ্মীর এখন একটাই ধ্যান জ্ঞান, তার ভাইকে পড়াশোনা শিখিয়ে মানুষ করা। বাবার মৃত্যুর জন্য নিজের পড়াশোনার ইচ্ছাকে মাঝপথেই জলাঞ্জলি দিতে হয়েছে। তার অপূর্ণ ইচ্ছা ভাইয়ের মধ্যে দিয়ে বাস্তব রূপায়ণ ঘটাবার স্বপ্নে বিভোর এখন লক্ষ্মী। হাজার দুঃখ কষ্টের মধ্যেও সে ভাইকে কারো কাছে হাত পাততে, দয়া নিতে বারণ করেছে। ভিক্ষাবৃত্তি বা অপরের করুণা আদায়কে লক্ষ্মী ঘৃণা করে। লক্ষ্মীর হাত থেকে প্যাকেটটা পড়ে যায়। বুধো তখন ফেরেনি, ঘরটা অগোছালো হয়েছিল, তাই একটু গুছোতে গিয়েই প্যাকেটটা হাতে পড়ে। স্তব্ধ হয়ে বসে পড়ে। সেই সময় বুধো ঘরে ঢোকে। দিদিকে ওইভাবে বসে থাকতে দেখে অবাক হয়। তারপর পাশে প্যাকেটটা পড়ে থাকতে দেখে 2 2 4 মেলাতে অসুবিধা হয় না। বুধোকে দেখে লক্ষ্মী উঠে আসে। কোনো কথা না বলেই বুধোর গালে জ্বর বসায়। লক্ষ্মী ভেঙে পড়া গলায় বলে, কোথা থেকে তুই টাকা পেলি? বুধো চুপ করে থাকা লক্ষ্মীর রাগকে আরও বাড়িয়ে তোলে। আবার জিজ্ঞাসা করে, বল কোথা থেকে টাকা পেলি? এবারেও নিরুত্তর বুধো। লক্ষ্মী আর নিজেকে সামলাতে পারে না। বুধোকে চুলের মুঠি ধরে ঝাঁকাতে থাকে। পাশের বাড়ি নিতাইয়ের মা এসে লক্ষ্মীকে ছাড়ায়। লক্ষ্মী কান্না ভেজা গলায় চিৎকার করে বলতে থাকে, তুই পরের কাছে হাত পাততে শিখলি না, চুরি ধরলি? হায় ভগবান, এত কষ্টের আমার তুই এই দাম দিলি? আমার স্বপ্নকে সব শেষ করে দিলি? বুধো কিছু বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। শুধু বড় বড় চোখ বেয়ে টপ টপ করে জল পড়তে থাকে ফাটা মেঝের ওপর। সকালবেলা দিদিরটাকে ঘুম ভাঙে বুধোর। সকাল হয়ে গেছে, অনেকক্ষণ উঠতে ইচ্ছা করছে না বুধোর। কি হবে উঠে? দূর, এই দিনটাকে ঘিরে 1 বছর ধরে কত স্বপ্নের জাল মনে চলেছিল সে। সেই আগের বছর যখন নিতাইকে ও দিদির জন্য লাল রঙের শাড়িটা কিনে আনতে দেখেছিল, সেই দিন থেকে। তারপর থেকেই তো। কিরে ওঠ! দিদিরটাকে বুধোর ভাবনায় ছেদ পড়ে।
দিদি নিজে হাতে বুধোকে স্নান করিয়ে দেয়। এরপর তার জমানো টাকায় কেনা জামা প্যান্টটা ভাইকে পরিয়ে দেয়। লক্ষ্মী এবার নিজে তৈরি হয়। বুধো চুপ করে বাইরে গিয়ে বসে থাকে। লক্ষ্মী হাঁক পাড়ে ঘরে আসতে বুধোকে। বুধো ঘরে ঢুকতে গিয়ে লক্ষ্মীকে দেখেই অবাক। লক্ষ্মী তখন পেছন ফিরে চন্দন বাড়ছিল। বুধো এক লাফে ঘরে ঢুকে পেছন থেকে দিদিকে জড়িয়ে ধরে। লক্ষ্মী হেসে বলে, ওরে ছাড় রে পাগলাটা। বুধো ছাড়ে না। লক্ষ্মী বুধোর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কাল অত মারলাম তাও বললি না শাড়িটা তোর নিজের রোজগারে কেনা? খুব লেগেছে না রে? কেন বললি না ভাই? অত মারলাম তাও? বুধো ঠোঁট ফুলিয়ে বলে, তুমি কেন বুঝলে না তোমার ভাই কোনোদিন খারাপ কাজ করতেই পারে না? আমি তো ভেবেছিলাম তোমায় আজ অবাক করে দেবো, তার আগেই তো। লক্ষ্মী এবার কেঁদেই ফেলে। তাই তো ভাই, একদম ঠিক বলেছিস ভাই, একদম ঠিক বলেছিস। আমার বড় ভুল হয়ে গেছে রে। আজ সকালে নিমাই আমায় ভাগ্যের সব বলল। কাল তোকে মেরেছি ওর মায়ের থেকে জানতে পেরে তুই নাকি ছুটির পর বাসুদার চায়ের দোকানে ভাই ফরমাস কেটে দিতিস। তার মানে তুই খেলতে যাবার নাম করে ওখানেই যেতিস না রে? বুধো চোখ নামিয়ে অস্ফুটে হ্যাঁ বলে। লক্ষ্মী জড়িয়ে ধরে বুধোকে। আমি আজ খুব খুশি ভাই, এমন ভাই কজনের হয়। আমি বড় ভাগ্যবতী রে, তোর মতো একটা ভাই পেয়েছি। তুই সৎভাবে উপার্জন করতে শিখে গেছিস, এর থেকে সুখের আমার কাছে আর কিছু নেই রে। তোর মতো ভাই কজনের ভাগ্যে জোটে। কথাগুলো বলতে বলতে লক্ষ্মীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। বুধো লক্ষ্মীর চোখের জলটা মুছিয়ে দিয়ে বলে, তুমি কেঁদো না দিদি, আমার বড় কষ্ট হয় তোমায় কাঁদতে দেখলে। এরপর লক্ষ্মী চোখের জলটা মুছে নিয়ে বুধোর কাঁধ দুটো ধরে চোখ পাকিয়ে বলে, আমি কিন্তু একটা ব্যাপারে খুব রাগ করেছি। বুধো ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, কেন দিদি? লক্ষ্মী বলে, আমি শুনলাম তুই নাকি গঙ্গায় কাঠামো তুলেছিস টাকা জোগাড় করতে। কেন করলি ভাই এমন কাজ? ওই অত বড় গঙ্গা তোর যদি কিছু হয়ে যেত? বুধো বলে, কি করব, ওই শাড়িটার দাম তো 250 টাকা, এর থেকে কম দামে তো আর নেই। বাসুদার ওখানে কাজ করে 100 টাকা পেয়েছিলুম, বাকি টাকাটা তাই। লক্ষ্মী ওর মাথায় হাত বুলিয়ে দিতে বলে, পাগলাটা, তুই বড় হয়ে যত পারিস শাড়ি দিবি। এখন আর কোনোদিন অমন পাগলামি করবি না। তোকে গঙ্গায় কাঠামো তোলার বুদ্ধি কে দিয়েছিল? বুধো দিদির বুকে মাথা রেখে বলে, কেউ না, নেপাল রাজু ওরা প্রতি বছর দুর্গা ঠাকুর বিসর্জনের পর গঙ্গা থেকে কাঠামো তুলে দিয়ে টাকা পায়। আমি দেখেছিলাম, তাই আমিও। কিন্তু দিদি, আমার কিছু হয়নি। বুধোর কথা থামিয়ে দিয়ে লক্ষ্মী বলে, না ভাই, লক্ষ্মীটি, আর কোনোদিন অমন কাজ করবি না, কথা দে। আর কোনোদিন আমায় না বলে কিছু করবি না। বুধো দু হাতে লক্ষ্মীকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা দিদি, আচ্ছা। শত উপায়ে টাকা রোজগার করে আবার শাড়ি কিনে দিয়েছিস, আমার খুব আনন্দ হচ্ছে ভাই। কিন্তু তোর কিছু হলে আমি কি নিয়ে থাকবো বল? কথা দে আর কোনোদিন আমায় না বলে কিছু করবি না। এরপর লক্ষ্মী বুধোকে হাত ধরে আসনে বসায়। লক্ষ্মীর গর্বে বুক ভরে ওঠে তার ভাইয়ের দেওয়া শাড়ি পরে। এ যে তার কাছে সোনার চেয়েও দামি। লক্ষ্মীর আঙুল চন্দনের ফোঁটা পরিয়ে দেয় তার ভাইয়ের কপালে। ভাইয়ের মঙ্গল কামনায় জেলে দেওয়া মঙ্গল আলোক ছড়িয়ে পড়ে ওদের ভাই বোনের স্নেহের কুঠিতে। প্রদীপের আলোর মতো ওদের ভাই বোনের স্নেহের বন্ধন আরও উজ্জ্বলতর হয়ে ওঠে। লক্ষ্মীর কণ্ঠে উচ্চারিত হয় তার ভাইয়ের মঙ্গল কামনায় চিরকালীন অমোঘ বাণী। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা।